ওই সময় তাকে স্বাগত জানান ব্যাংকের ম্যানেজার জাহিদা মঞ্জু সহ কর্মকর্তাবৃন্দ। তিনি ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলেছেন। এখন রয়েছে আপনাদের জন্য কার্ডিফ সংবাদ। কার্ডিফ থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। বিশ্ব মুসলিম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাই। আজ আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে থাকছে বাংলাদেশের স্বাধীনতার 50তম বার্ষিকী উপলক্ষে, যেটি হবে 2021 সালে সরকার বিশেষ উন্নয়ন পরিকল্পনা নিচ্ছে। এর সাথে থাকছে ঢাকায় 22 নভেম্বরের 22 তারিখে 14 দলের সমাবেশ। আর লন্ডনে থাকছে ব্রিটিশ পাসপোর্টের দাম বৃদ্ধি। তারপরে থাকছে অ্যাসাইলাম শিকারদের মধ্যে যারা ব্যর্থ হয়েছেন তাদের সংখ্যা এই বছর গত 3 মাসে সবচেয়ে বেশি। আমার সাথে আজ রয়েছেন সাপ্তাহিক মাসিক সময় সম্পাদক জনাব সাইদ চৌধুরী। সাইদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং স্বাগত জানাই। সাইদ ভাই, প্রথমে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি দুটো হেডলাইনের দিকে। এগুলো যদিও ভেতরের পৃষ্ঠা থেকে, তবুও এটি বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, সেই জন্য। একটি হচ্ছে সুরমার 23 নম্বর পৃষ্ঠায় ভেতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম, এবং আরেকটি হচ্ছে ইউরো বাংলার 4 নম্বর পৃষ্ঠায়। তো ইউরো বাংলায় লিখছে 2021 সালে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে, এবং একই সাথে সুরমায় লিখছে টেকসই ও অল্প ব্যয়ের প্রযুক্তি উদ্ভাবন করুন। এবং দুটি কথাই প্রধানমন্ত্রীকে ঘিরে। বাংলাদেশের স্বাধীনতার 50তম বার্ষিকী, যেটি আমরা 2021 সালে পালন করব, সেটি অবশ্যই আমাদের জন্য একটি সুখবর। এই উপলক্ষে এখন সরকার 15 বছরের একটি উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার মধ্যে আমাদের শিক্ষা, আমাদের প্রযুক্তি, এগুলো উন্নয়ন করা, কিভাবে স্বল্প আয়ে, বিশেষ করে চায়নার মতো আমাদের সামাজিক উন্নয়ন ঘটানো যায়। এটা আমাদের জন্য একটা ভালো খবর, এবং সত্যি ভালো খবর এই জন্য যে সরকার এটাকে একটা গুরুত্বের সাথে নিয়েছে এখন থেকে। আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যখন 50 বছরে পৌঁছবে, এই অর্ধশতবার্ষিকী, এটি একটা জাতির জন্য, একটা স্বাধীন জাতির জন্য খুবই অর্থবহ। এতদিন যেটা বলা হতো যে এই কদিন হলো মাত্র আমরা স্বাধীন হয়েছি, ইমেচিউর কিংবা এখনও নবযৌবনে, কিন্তু না, 50 বছর পূর্তি হবে তখন আর এটা বলা যাবে না, এটা পূর্ণবয়স্ক জাতি হবে। এবং তখন একটা হিসেব নিকেশ, বিশেষ করে অর্ধ শতাব্দীর একটা হিসেব নিকেশ হবে। সন্দেহাতীতভাবে অর্ধ শতাব্দীর আমাদের অর্জন, স্বাধীনতার সময় আমরা যা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, বা তখনকার নেতৃবৃন্দ যা বলেছিলেন, এবং সময়ের বাস্তবতায় অনেক হিসেব নিকেশ হবে। এবং হিসেব নিকেশ করলেই তো হলো না, এই জন্য আমাদের প্রস্তুতিটা কী? একটা বিকাশমান জাতি হিসেবে আমাদের রাজনৈতিক দলগুলোর অনেক দায়িত্ব আছে, বুদ্ধিজীবীদের অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, অনেক পাবনার বিষয় আছে, সচেতন জনগণেরও। তো সরকার হিসাবে তার বেশি দায়িত্ব যে সরকার এ নিয়ে কী ভাবছে। তা আমরা দেখছি সবার আগেই সরকার ঘোষণা দিয়েছে যে এই সময়ে তারা দেশকে আর এই পর্যায়ে দেখতে চান না। এখন আমরা যে পর্যায়ে আছি, যে দেশ এখন বলা হচ্ছে স্বল্পোন্নত দেশ, এখন স্বল্পোন্নত থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো, স্বল্পোন্নত দেশগুলো, ডেভেলপমেন্ট কান্ট্রি বলা হয়, এই অবস্থানটা থাকবে না। সরকার আশা করছে যে মধ্য আয়ের স্তরে অন্তত নিয়ে যেতে। এবং আমার বিশ্বাস সরকার এবং বিরোধী দল তথা রাজনৈতিক দলসমূহ যদি একটা বিকশিত জাতি হিসাবে আমাদের নিয়ে যেতে চান, তাহলে এখনই সময় আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে এক্ষেত্রে আরও অনেক কথা আছে। আচ্ছা সাইদ ভাই, ঠিক এই পর্যায়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি অন্য একটা খবরে। সেটা এসেছে সুরমার প্রথম পৃষ্ঠাতে এসেছে। ডক্টর কিম হাওয়েল, যিনি বাংলাদেশে গিয়েছিলেন, ব্রিটেনের কমনওয়েলথ বিষয়ক মিনিস্টার, উনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন দরকার। বিশেষ করে দুই দলের যে বোঝাপড়া, সেই বোঝাপড়া, রাজনৈতিক যে বৈষম্য রয়েছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সমাজকে বিশ্লেষণ করা, সরকারকে বিশ্লেষণ করা, সরকারের ক্ষমতা কিভাবে পরিচালনা করবে সেগুলো বিশ্লেষণ করার। তো এই 50 বছর পূর্তি সামনে রেখে এখন যে উন্নয়নের যে অঙ্গীকার, সেখানে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতিতে কী ধরনের পরিবর্তন আমরা চাই? ডক্টর কিম হাওয়েলস বাংলাদেশ সফর করেছেন সম্প্রতি, এবং সফর করে এসে আমাদের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে বসেছিলেন কমনওয়েলথ অফিসে।
আমরা তাকে অনেক কথাই জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন যে বাংলাদেশে একটা পরিবর্তন দরকার, এবং এই পরিবর্তনটা কি সেটি এখন আলোচ্য বা বিবেচ্য বিষয়। যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক সংঘাত, যে পরস্পরের প্রতি অবিশ্বাস, বল বোঝাবুঝি কিংবা কাঁধা ছোড়াছড়ি, এই জিনিসটার অবসান হতে হবে। কারণ জাতির বিকাশের জন্য জাতীয় ঐক্য, সংহতি সবচেয়ে বড় প্রয়োজন, এবং ডক্টর কিম সেদিকেই আসলে আমাদের দৃষ্টি আকৃষ্ট করেছেন। সাইদ ভাই, এই ঠিক এই খবরটার সাথে আমি যোগ করতে চাই হলো সুরমা পত্রিকার 48 নম্বর পৃষ্ঠায় আমি দেখতে পাচ্ছি আমার শিক্ষক এবং সর্বজন শ্রদ্ধাভাজন সিরাজুল ইসলাম চৌধুরী একটি কলাম ওরা ছাপিয়েছে। সেখানে আমি একটু পড়ে শোনাই আপনাকে, 2-3 লাইন হবে। 14 দলীয় জোট এখন করছে, এটা বলছে 14 দলের যে সমাবেশ হলো গত 22 তারিখে ঢাকায়, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি আপনার সামনে বাংলা এক্সপ্রেসের প্রথম পৃষ্ঠাতে আছে বা অন্যান্য সব পত্রিকায় এসেছে জোট সরকার বিচলিত বা দলের মহাসমাবেশ ঘিরে উত্তেজনা। তো এখানে বলছে 14 দলীয় জোট এখন করছে, এরপর বিএনপির জোট পাল্টা আরেকটা করবে। দ্বিদলীয় রাজনীতি এই প্রতিযোগিতার মধ্যে অনেক আগেই ঢুকে পড়েছে। বাঞ্ছনীয় ছিল সংসদের ভেতরে দুই দল আলোচনা করবে, বিতর্ক করবে এবং একটা সমঝোতায় আসবে, কিন্তু যা কিছু হচ্ছে সব সংসদের বাইরে। আসলে সিরাজুল ইসলাম চৌধুরী একজন বরেণ্য বুদ্ধিজীবী। তার এই বক্তব্যটি আসলে গণমানুষের চিন্তা চেতনা প্রতিফলন ঘটেছে। আমরা যারা প্রবাসী, আমাদের মনের কথাটি তিনি বলেছেন। শুধু আমাদের কথা নয়, কিম হাওয়ার্ড আরেকটি কথা বলেছিলেন যে বিশ্ববাসী এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, আগামী নির্বাচনে আমরা কি করছি সেটাও তারা লক্ষ্য করছে। তা আমাদের যে রাজনৈতিক দলগুলো যেভাবে পরস্পর বিরোধী বক্তব্য, সভা সমাবেশ, মহাসমাবেশ এবং পাল্টা সমাবেশের আয়োজন করছে, সেটা অতটা খারাপ দেখাতো না যদি তারা সংসদে গিয়ে তাদের যথাযথ ভূমিকা পালন করতেন। কিন্তু না, আমরা সেদিকে তাদের দেখছি না। বিরোধী দল সংসদে তো যাচ্ছেই না, সরকারি দল তাদের নেওয়ার জন্য হয়তো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না, কিন্তু তারা বলছে যে বিরোধী দল সংসদে এসে কথা বলতে পারে। এবং সমাবেশে যে বক্তব্য রাখা হয়েছে, সরকারের কাছে যেসব দাবি করা হয়েছে, আপনি নিশ্চয়ই টেলিভিশনে আপনারা দেখেছেন যে সরকারি দলের মহাসচিব বলেছেন যে এই দাবিগুলো সবই তো গ্রহণ করা যায়, গ্রহণ করবার মতো দাবি, এটা শুধু আলোচনা করলেই হয়। এখন বাইরে কেউ বক্তব্য দিলে তো সংসদে এটা ফাঁস করা যায় না, সংসদে আসতে হবে, আলোচনা করতে হবে। এবং আমার মনে হয় এই প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী এবং কিম হাওয়েলসের সুরে আমরাও বলবো যে সরকার এবং বিরোধী দল, সকল রাজনৈতিক দলকে বুঝতে হবে যে বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য পার্লামেন্টে গিয়ে কথা বলুন, আইন প্রণয়ন করুন, জাতীয় অগ্রগতিতে সবাই অংশীদার হন। ওকে সাইদ ভাই, এবারে আরেকটি খবর, সেটি এসেছে বাংলা পোস্ট পত্রিকায় প্রথম দিকে। এ নিয়ে আমরা এর আগের কোনো অনুষ্ঠানেও কথা বলেছিলাম। সেটি হচ্ছে ব্রিটিশ পাসপোর্টের দাম বেড়েছে, এখন এর দাম হচ্ছে 51 পাউন্ড, 2 বছর আগে ছিল 42 পাউন্ড, এবং ধারণা করা হচ্ছে 2008 সালে গিয়ে এই পাসপোর্টের দাম দাঁড়াবে 93 পাউন্ড, এবং তখন এর সাথে আইডেন্টিটি কার্ড অবশ্য থাকবে, যেটা তখন 2007 সালে বাস্তবায়ন করার জন্য চিন্তা হচ্ছে। তো এই পাসপোর্টের নাম দেওয়া হয়েছে ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট। আসলে এই বিষয়টি তো আমাদের আসলে এই দেশের জনগণকে বেশি করে ভাবতে হবে, কারণ এই দেশের যারা আমাদের হোস্ট কমিউনিটি, কারণ এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমাদের ধরেন যারা এই দেশে ইমিগ্রেন্ট আছে তাদের জন্য এটা হুট করে এরকম দাম বাড়িয়ে দেওয়াটা আতঙ্ক বা এক ধরনের ভাবনার সৃষ্টি করেছে। কিন্তু এবং এর বৃদ্ধির গুণটা, মাত্রাটাও স্বাভাবিক নয়, একদম অস্বাভাবিক প্রক্রিয়া আমি বলবো, অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এইটা আসলে ঠিক হয়নি। তবে যে জিনিসটা তারা এর সাথে যোগ করেছে ই পাসপোর্টের কথা, যে আগামীতে যখন আরও দাম বেড়ে যাবে তখন তারা বলতেছে যে সাথে আর একটা গুরুত্বপূর্ণ কাজ তারা করছে, ই পাসপোর্ট। কিন্তু সমালোচকরা কিংবা অনেক সচেতন মহল, বিশেষ করে অধিকারাদের আন্দোলন যারা করেন, তারা বলতেছেন যে না, ই পাসপোর্টটা আরও হিতে বিপরীত হয়ে যাবে, মানুষের প্রাইভেসি বলতে কোনো জিনিস থাকবে না। আমার পাসপোর্টের সাথে আমার সব কিছু আপনাকে জানাতে হবে, আমার ব্যাংক, বিমা, আমার
হেলথ সার্টিফিকেট, হেলথ পজিশন, এমনকি আমার বাড়িঘর, আত্মীয় স্বজন সব কিছুই জানাতে হবে। এটা তো ঠিক নয়। এটা কেন আমাকে জানাতে হবে? কেউ যদি আসামি হয়, দাগি হয়, তো তার জন্য সরকার হয়তো সেরকম ব্যবস্থা রাখবে, ডিটেলস জানবার মতো সরকারি গোয়েন্দা বিভাগ আছে, আরও অন্যান্য ব্যবস্থাপনা আছে, তার মাধ্যমে তারা জানবে। সব মানুষের সব কিছু সবাইকে জানতে হবে, জানতে দিতে হবে। কিংবা আপনি জানেন যে এই যে হ্যাকার সিস্টেম, এই যে ইন্টারনেট কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় যেসব ফ্রড ইয়েগুলো চলছে, এই দেশে ব্যাংকের টাকা তুলে নিতে পারতেছে, আপনার কার্ড, ভিসা কার্ড তারা বানিয়ে নিতে পারতেছে। যখন এইসব ই পাসপোর্ট হবে তখন অনেক ইনফরমেশন পাস হয়ে যেতে পারে, যেগুলো থেকে সাধারণ মানুষ এবং যেগুলো ক্ষতিগ্রস্ত change হতে করা পারে, সম্ভব হয় না। তখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ যারা দুর্বৃত্ত তারা তো এই বিষয়গুলোতে এক্সপার্ট থাকবে, আর সাধারণ মানুষ থাকবে সহজ সাধারণ, অত শত জানবে না এই বিষয়গুলোতে, অথচ তাকে ব্যবহার করতে হবে। ওই ওই যে কোনো এয়ারপোর্টে যে কোনো দেশে ঢুকবার সময় তাকে ওইটা সকলেই ওই দেশে আমার সব ইনফরমেশন চলে যাচ্ছে। ওইখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মাঝে ফ্রড বা দুর্নীতিবাজ যে থাকবে না, তার তো গ্যারান্টি এরা দিতে পারতেছে না। জীবনটা একটি জটিল হয়ে যেতে পারে। পাসপোর্টের দামের চেয়ে ই পাসপোর্ট নিয়ে এখন আলোচনা হচ্ছে অনেক বেশি। ওকে সাইদ ভাই, এবারে ছোট্ট আমরা অল্প একটু সময় কথা বলবো বিরতির আগে। সেটি হচ্ছে বাংলা পোস্ট লিখেছে প্রথম পৃষ্ঠায় যে গত 95-এর পর থেকে 95-96-এর পর এইবার সবচেয়ে বেশি শীত পড়বে, যেটা আপনি হয়তো আজকেও উপলব্ধি করেছেন। তো এতে করে লন্ডনের আমাদের যারা বাইরে যারা কাজ করছে তাদের জীবনযাত্রায় কীরকম? আমার মনে হয় ব্রিটেনে এইসব দেশে যারা বসবাস করেন কিংবা যারা আসেন তারা এটা জেনে বুঝেই আসেন, যেখানে শীত আসবে, বরফ পড়বে। আমরা সবাই জানি, আমরা অপেক্ষা করি শীত আসছে। আগ্রহের সাথে করি কিনা সেটা বিষয় নয়, জানি, আমরা জানি শীত আসবে এবং আমাদের সেরকম প্রস্তুতি থাকে। আমরা শক্ত কাপড়, এই যেখানে আসার সময় অনেক কাপড় চোপড় নিয়ে আসলাম, যেগুলো হয়তো অবশ্য বোঝা যাচ্ছে না। আমাকে দেখে বোঝা হয়তো যাচ্ছে না, কিন্তু এইসব প্রস্তুতি আমাদের থাকতে হবে। আমাদের সকালে ঘুম ভাঙতে হবে এবং আমরা অফিসে যেতে হবে, কাজে কর্মে যেতে হবে। হ্যাঁ, আমাদের সাধারণ মানুষকে কিংবা যারা নবাগত, এই দেশে যারা নতুন আসেন তাদেরকে বিষয়টি একটু আগে প্রস্তুতি নিতে হবে, যাতে ঠান্ডা তা পেয়ে না বসে। অসুখ বিসুখ থেকে সতর্ক থাকবার জন্যে আমরা হয়তো আহ্বান জানাবো, কিন্তু শীতকে তো আলিঙ্গন করতেই হবে আমাদের। ওকে, ধন্যবাদ সাইদ ভাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরও ধন্যবাদ জানাই। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবার ফিরে আসবো এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, স্থানীয় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের ধন্যবাদ। বাংলা